আমরা গত 54 বছরও ভারতের সাথে অনেক, আপনার বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এরশাদ ছিল, জাতীয় পার্টি ছিল, অনেকেই ছিল। এই পরিস্থিতি কিন্তু কখনো হয় নাই। হঠাৎ করে এই পরিস্থিতি গত 14 মাসে এত কি আমাদের হয়ে গেল যে আমরা কি শক্তিশালী হলাম? সেভেন সিস্টারকে আমরা আসলে নিয়ে নিতে পারবো মনে করে আমার দেশে? ভাই আপনি একটা সিম্পল জিনিস বুঝেন না কেন? বাইডেন প্রশাসন বাংলাদেশে একটা বিপ্লব করার জন্য, সরকার রিজিম চেঞ্জ করার জন্য তারা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে। $29 মিলিয়ন তারা ইনভেস্ট যখন করেছে, তাহলে এই টাকাটা তারা নিতে হবে না বাংলাদেশ থেকে? $29 মিলিয়ন মানে হলো প্রায় ধরেন কত, 100 টাকা করে হলো, মানে 290 কোটি ডলার। সেখানে তারা তো এই ডিলটা তার নিতে হবে, এখানে অস্ত্রের একটা বাজার তৈরি করতে হবে, তাহলে তো এখানে অস্ত্র বিক্রি করতে পারবে, সে টাকাটা নিয়ে যাবে। আপনি দেখেন না, এখানে বলা হচ্ছে তারা $1 বিলিয়ন সয়াবিন তেল তারা আমেরিকানরা বাংলাদেশকে বিক্রি করবে। $1 বিলিয়ন মানে হইল 1,25,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের বাৎসরিক বাজেট হলো 5 লক্ষ কোটি টাকা। সেখানে আমরা শুধু সয়াবিন তেল কিনতেছি 1,25,000 কোটি টাকার সয়াবিন আমেরিকা থেকে, অথচ আমাদের আশেপাশে আরো কম দামে আমরা সেই টাকাটা কিনতে পারতাম। অর্থাৎ $1 বিলিয়ন মানে 1000 মিলিয়ন আমাকে দিয়েছে 29 মিলিয়ন। 1000 মিলিয়ন ডলারের 10% যদি হয় তাহলে তো 100 মিলিয়ন হয়। 100 মিলিয়ন টাকা তো সে নিয়ে গেল গা এই এক সয়াবিন তেল বিক্রি করে। এই সয়াবিন তেল বিক্রি করে তো $29 মিলিয়ন দিয়েছিল রিজিম চেঞ্জের জন্য, আর এই সয়াবিন তেল বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে গেল গা $100 মিলিয়ন বর্ধিত লাভ। কারণ প্রায় 30% বেশি দাম দিয়ে তেল এই সরিষাগুলা, এই সয়াবিন গুলো আমরা কিনতেছি। কিন্তু এটা তো আমরা আমাদের জনগণকে বুঝাতে পারতেছি না, কারণ জনগণের তো আমাদের লেভেল অফ শিক্ষার অবস্থানটা, গ্রহণযোগ্য অবস্থানটা তো এত, মানে অ্যাডাপ্টেবিলিটি তো আমাদের কম, আমরা পারতেছি না, যার ফলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সহজ হচ্ছে। এরকম যদি একটা দুইটা অস্ত্রের ডিল হতে পারে, যদি এরকম $1-2 বিলিয়ন অস্ত্র বিক্রি করা যদি বাংলাদেশ ডিল হতে পারে, তাহলে তো সোনায় সুহাগা। কাজেই সকল এই বাজারে এখন এই অস্ত্রের দালালরা কেনার করার চেষ্টা করছে। কাজে আমি আপনাকে বলছি, দায়িত্ব জ্ঞানের নেতৃত্ব সবসময় জাতির জন্য সর্বনাশ বয়ে আনে। আজকে আমাদের এই দায়িত্ব জ্ঞানী নেতাদের সম্ভার হয়েছে, সমাবেশ হয়েছে। বাংলাদেশে এখন A to Z যতগুলো নেতা প্রতিদিন লাফাচ্ছে, চিৎকার করছে, রাজনৈতিক কর্মকাণ্ড দেখাচ্ছে, এগুলা সবগুলা হলো ওই পর্যায়ের। এগুলো নিয়ে তো লাভ নাই, চরম রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা আমরা আছি। একটা পার্সোনালিটি নাই বাংলাদেশে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূসের প্রতি যে আস্থা বিশ্বাস, ভেবেছিলাম যে একটি লোকের প্রতি সারা বাংলাদেশের মানুষ যেভাবে আস্থা স্থাপন করেছিল, অন্তত পক্ষে ইনি কয়েকটা বছর অত বাংলাদেশের মানুষকে কিছু ডেলিভারি করতে পারবে, কিছু দিতে পারবে। আজকে দুর্ভাগ্য, ওনার টিম ওনাকে সহযোগিতা করলো না। উনি যে টিমটা নিয়েছে সেই টিমটা দিয়ে উনি কাজ করতে পারলেন না, ওনাকে আজকে ব্যর্থ করে দেওয়া হলো। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আর কতকাল নেতৃত্বহীন আমরা থাকবো? কাজে আমি মনে করি আজকে যে ইয়াং ফোর্স জেন জি আছে, তাদের থেকে শুরু করতে হবে। আমরা এখন সেই তরুণ নেতৃত্ব চাই, যারা এখনো পচে যায় নাই, যাদের মাথা এখনো কেউ কিনে ফেলে নাই। আমরা এরকম তরুণ নেতৃত্ব চাই। তারা যত তাড়াতাড়ি আগায় আসতে পারবে ততই বাংলাদেশের মঙ্গল হবে। আমরা ওই নেতৃত্ব চাই, সে যেখান থেকে হোক, যেখান থেকে আসুক, সৎ, দক্ষ এবং তেজদীপ্ত নেতৃত্ব চাই, যারা দেশটাকে বদলাতে পারবে, জনগণের ভাগ্যটাকে বদলাতে পারবে। আবার আমরা সুখী বাংলাদেশ, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে পারবো। এটি এখন আমাদের এই শেষ বয়সে স্বপ্ন, আকাঙ্ক্ষা বা আমাদের প্রত্যাশা। স্যার, দুইটা
কমেন্টস আমি না নিয়ে পারছি না। একজন কমেন্টস করেছেন, সেনাবাহিনী কেন বারবার রাজনীতিতে হস্তক্ষেপ করছে, আপনার কি মতামত, যেহেতু আপনিও একজন সেনা কর্মকর্তা ছিলেন? ভাই আমি এটা কথাটা অন্যভাবে নিয়ে না, সুন্দর করে বলি। জি জি। আমরা যদি আমাদের ঘরের ভিতরে দুই ভাই ঝগড়া করি, সবার আগে যে আমার গেটের বাইরে যে দারোয়ানটা নিয়োগ করেছি, সে দারোয়ানটা তো আইসা আমাদের দুই ভাইকে দুই দিকে সরায় দিবে নাকি? এটা কি দারোয়ানের দোষ? বলেন না, সে তো আমার কর্মচারী। কিন্তু আমার দুজন ঝগড়া করছে, দুই ভাই, একজনকে মেরে ফেলতে চাচ্ছি, তাহলে দারোয়ান এসে তো আমার এক ভাইয়ের পক্ষ নেবে না, সে তো দুই ভাইকে সরাইয়া দিবে। তাহলে ওই মুহূর্তে মনে হচ্ছে সেই কর্তা, সেই কর্তৃত্ব। আমাদের দেশে যতবার রাজনৈতিক ক্রাইসিস গুলা হয়েছে, যতবার আমরা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে আমরা নেতার একজন মানি না, তখনই আমাদের সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী তো চিরস্থায়ী ক্ষমতায় থাকে নাই, আমাদেরকে তারা বারবার সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছে। এখানে সশস্ত্র সেনাবাহিনী রাষ্ট্রের রক্ষক, রাষ্ট্র প্রতিষ্ঠা করে সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের ভৌগোলিক সীমা নির্ধারণ সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের জনগণ কারা থাকবে কারা থাকবে না নির্ধারণ করে সশস্ত্র বাহিনী, তারপরে শাসন করে অন্যরা। কাজে রাষ্ট্র যখন শত্রু দ্বারা আকাঙ্ক্ষিত হয়, আক্রান্ত হয়, শত্রু যদি ভিতরের হয় বাইরেরও হয়, শত্রুকে নিধন করা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর অন্যতম এবং একমাত্র দায়িত্ব। আর আমি যদি আভ্যন্তরীণ থেকে শত্রু হই, আমাকে তো সেনাবাহিনী করবেই, এটাই স্বাভাবিক। এবং সেনাবাহিনী সেই দায়িত্বটাই বারবার পালন করে। কিন্তু আমরা নিমক হারাম জাতি, আমরা সেনাবাহিনী সে কৃতিত্ব দিতে চাই না। আমরা সেনাবাহিনী যখন এই দেশে শান্তি রক্ষা করে, যখন উপদ্রবকে নিরাপদে রূপান্তরিত করে, যখন শত্রু নিধন করে, আমরা পরবর্তীতে ওই সেনাবাহিনীকে শত্রু নিধন করার জন্য আমরা তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই। আমরা এরকম একটি কি বলবো নিমক হারাম জাতি, যা নিজের স্বার্থ বুঝি না। কোথায় যাবেন বলেন, কাকে বলবেন? কাজে এখানে আমি মনে করি সশস্ত্র বাহিনী বাংলাদেশে টিকে আছে বলে এখনো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে। নাহলে আমাদের মতো এই চরিত্রহীন রাজনীতিবিদরা, এই ফটকা রাজনীতিবিদরা আজকে বাংলাদেশটা কবেই আমরা তছনছ করে দিতাম। বুঝতে পারছেন? আরেকজন প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা কি যুদ্ধ করেছিলেন কি আজকের এই পরিস্থিতিটা দেখার জন্য? দেশের আজকের যে পরিস্থিতি, মৌলবাদীর উত্থান, সবকিছু মিলে যুদ্ধটাকে আমরা ভাই একটা বোঝার চেষ্টা করেন। আপনি এত বছর পর জন্ম নিয়েছেন, আপনাকে দেখার জন্য যুদ্ধ করে নাই। যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনা বাহিনীকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, আমরা আপনাদের স্বপ্ন দেখার জন্য করি নাই। স্বপ্ন হলো আলাদা স্বপ্ন, আপনাদের স্বপ্ন ছিল কিনা? আমাদের একটাই কর্তব্য ছিল পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশের সমূলে পরাজিত করা। আমরা সেটা করতে পেরেছি, করে দেশটাকে আপনাদের দিয়েছি। কারণ আপনাদের স্বপ্ন দোষ দেখবেন না স্বপ্ন কি দেখবেন, এটা আপনাদের ব্যাপার, আমাদের মুক্তিযোদ্ধার ব্যাপার না আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা। আমরা তখন তরুণ ছিলাম, আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অশেষ আমরা সকল শত্রুকে ধ্বংস করে পরাজিত করে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলাম, আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য না। এই নতুন এই বাংলাদেশ দেখা, ওই বাংলাদেশ দেখা, বলেন আমরা কি বাংলাদেশ ছিলাম ডক্টর ইউনূসকে আইনা বিদেশ থেকে আইনা এই ক্ষমতায় বসায় দিয়ে আপনারা দেশটাকে ধ্বংস করবেন? এটা জন্য আপনারা দায়ী। আপনারা যেই জাতি কাকে ভোট দিতে হয় জানেন না, যেই মানুষ অন্ধ দলভুক্ত হয়ে লাফান, ভালো মন্দ বিচার করতে পারেন না, যে জাতি, যে জাতির শিক্ষকরা নোট বই পড়ায় বাংলাদেশের মানুষকে, যেই জাতির প্রাথমিক শিক্ষা শিক্ষকরা চাকরি করে, যারা শিক্ষকতা করে না,
যারা ছাত্রদেরকে ভুল শিক্ষা দেয়, যে জাতির প্রাথমিক শিক্ষা যেখানে শিক্ষা থাকে না, যেখানে শিক্ষকেরা, সরকারি শিক্ষকেরা তাদের শিক্ষালয় ছেড়ে ঢাকা শহরে এসে রাজনীতি করে, এইগুলা দমন করার জন্য যে রাজনৈতিক নেতৃত্ব দরকার ছিল সেটা নাই। আজকে এটার জন্য দায়ী আমরা, আমরা জনগণ। আমরা সচেতন নই, আমরা হুজুগে বাঙালি, যে যখন যেটা বুঝায় আমরা ওই দিকে ধাবিত হই। আমরা অত্যন্ত নিচু এবং স্বার্থপর। আমরা আমাদের স্বার্থের জন্য আল্লাহর নামে মিথ্যা কথা বলতে কোনটা বোধ করি না। আমরা আল্লাহর কালাম কেউ আমরা ভুলভাবে ছড়ায় দিতে বিভ্রান্ত বোধ করি না। আমরা আমাদের প্রাথমিক শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেই না। আজকে এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে যাই হোক, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌম থাকবে। এদেশের 20 কোটি মানুষ এদেশের স্বাধীনতা সংরক্ষা করবে, কিন্তু দেশটাকে কিভাবে গড়তে চান এটা সিদ্ধান্ত এদেশের জনগণকে নিতে হবে এবং জনগণের নেতাদেরকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত জনবান্ধব, জনগণের বান্ধব সরকার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব হবে না। পুলিশ দিয়ে রাষ্ট্র শাসন করা যায় না। যখনই খারাপ শাসক আসে তখনই পুলিশ লাগে, ভালো শাসক থাকলে পুলিশ লাগে না। আমেরিকার অনেক পরিস্থিতি আসছে গেছে, পুলিশ দিয়ে বেতন চার্জ করতে হয় নাই, কিন্তু আজকে ট্রাম্পের মতো লোক আছে বলে বেতন চার্জ করতে হয়। ট্রাম্প তো ভালো মানুষ না, আমেরিকার ভালো প্রেসিডেন্ট না। হয়তো ট্রাম্প ক্ষমতাশালী, শক্তিশালী হতে পারে, সেখানে লাগে মানে পুলিশের চার্জ করতে না, ওর সিস্টেম বিল্ড আপ করতে হয়। সিস্টেমই বলে দিবে। চায়না রাজপথে পুলিশ নিয়ে মানুষ পিটায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে যে কেউ অন্যায় করতে সেখানে সাহস পায় না, ফলে পুলিশের প্রয়োজন পড়ে না, সেখানে প্রয়োগ করা প্রয়োজন পড়ে না। আপনি সিস্টেম করেন। এখানে দুর্নীতিবাজ দিয়ে তো রাষ্ট্র চলতে পারবে না। এখানে যে যায় লঙ্কা সে হয় রাবণ। কে দুর্নীতিবাজ না? আচ্ছা, টাকা কে পাচার করে নাই? গত 1 বছরে কি টাকা বাংলাদেশে পাচার হয় নাই? এর হিসাব কি আছে না? বলেন, আপনারা হিসাব দিয়েছেন কত টাকা পাচার হয়েছে গত 1 বছরে। এই টাকাটা কে পাচার করলো? কাজে এই বিষয়গুলো নিয়ে কথা কম বলাই ভালো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচন যত তাড়াতাড়ি সম্পন্ন হবে ততই তাড়াতাড়ি আমরা আপাতত একটা নতুন ধাপ উত্তরণ করতে পারবো। আমি বলছি না যে নির্বাচন হলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা একটা সুষ্ঠু শাসন ব্যবস্থার ধাপে যাব। সেখান থেকে যদি রাজনৈতিক শক্তি যদি একটি সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করতে পারে, নতুন বন্দোবস্ত তৈরি করতে পারে, মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে, দেশকে সামনে দিয়ে এগিয়ে নিতে পারে, তার রাজনৈতিক শক্তির জয় হবে, উত্থান হবে। আর না হলে আমরা আবারও একটা নতুন সংগ্রামে যেতে হবে, আবারও আমরা একটা অন্ধকারের মধ্যে হাত পড়ে যাব। তারপরে আমি বলবো বাংলাদেশ গণতন্ত্রের বাইরে যেতে পারে না, যাবেও না। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। সে নির্বাচনটা অবশ্যই ফেব্রুয়ারি মাসে হতে হবে। আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে এই দেশে গৃহযুদ্ধ কেউ আটকাতে পারবেন না। এবং এটা একটি রাজনৈতিক দলের পক্ষে যাবে, এই অনৈক্যটা অন্য একটি রাষ্ট্রের পক্ষে যাবে। আপনি অনর্থক খাল কেটে পুকুর আইনেন না। দয়া করে আল্লাহর হস্তে খাল কেটে কুমির বাংলাদেশে আইনেন না, না হলে কিন্তু এর পরিত্রাণ, এর থেকে আমরা মুক্ত পাবো না। আচ্ছা, আমি আসলে রাজনৈতিক বিষয়ে যেতে চাচ্ছিলাম না, তারপরে একটা জিনিস প্রশ্নটা না করে আমার লোভ সামলাইতে পারতেছিলাম না। সেটা হচ্ছে যে আপনার 7ই নভেম্বর গেল, যেটা আপনারা বিপ্লব এবং সংহতি দিবস পালন করেন 7ই নভেম্বর। সেই দিন যে আপনাদের যার ভাষণটা সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে ফেসবুক সব জায়গায়, মির্জা হাফিজ বা কিছু একটা নাম, বাট
মানে আমার জানা মতে যিনি কিনা 7ই নভেম্বরে 3রা নভেম্বর জিয়াউর রহমানকে যেদিন হাউস অ্যারেস্ট করা হয়, যেটার মূল নায়ক ছিলেন তিনি এখন আপনাদের 7ই নভেম্বর সম্বন্ধে, এটা মির্জা হাফিজ না, মির্জা হাফিজ না, এটা আমি নামটা ভুলে গেছি আসলে, নাম হলো মেজর হাফিজ। মেজর হাফিজ, জি। ওনারটা কিভাবে প্রচারিত হয়? আপনাদের যারা জিয়াউর রহমানের পক্ষে ছিল তাদের কি কেউ ছিলেন না? আপনার সব কি মৃত নাকি? একটা চরিত্রহীন জারজ মিডিয়া কি করবে বলেন? 71 কি এটা জারজ মিডিয়া, যেটা মুজাম্মেল বাবু আওয়ামী লীগের প্রপাগান্ডা করার জন্য প্রতিষ্ঠা করেছিল, এটা জারজ মিডিয়া। তাকে কি বলবেন? সেটা এখন বাপ বদলাইছে, এখন বাপ বদলায়া নতুন বাপ আনছে, এখন সেখানে নতুন বাপেরা বসছে। কি করবেন এই জারজ মিডিয়াকে? আপনি কি বলবেন বলেন? আপনি বাংলাদেশের মেইন মিডিয়াতে কোনো সত্য নিউজ পাচ্ছেন? বাংলাদেশের খবর কোনো পাচ্ছেন বলেন? আপনি মেইন মিডিয়াতে দেখতে পাচ্ছেন বলেন? না। কাজে আপনি কি করবেন? এরা আবার বলে স্বাধীনতা, সত্য প্রকাশে আমরা আপোষহীন, কত কিছু বলে। 71 টিভি মুজাম্মেল বাবুর টিভি, মুজাম্মেল বাবুলকে ভেঙে যেতে হলো, এই টিভি কেন চালু থাকবে? 71 টিভি কেন চালু থাকবে? এটাকে কেন বন্ধ করবেন না? এখন অধিকারের প্রশ্ন। তাহলে মুজাম্মেল বাবুকে কেন তাড়ালেন দেশ থেকে? সেও তো একটা নাগরিক। এবার এগুলা বললে তো আপনারা আমাদেরকে অন্য কথা বলবেন, এগুলা করলে আপনি আমাদেরকে হুমকি দিবেন, মানহানির কথা বলে, নাকি মামলা করবেন, আমাদেরকে আদালতে নিয়ে যাবেন, কোর্টে নিয়ে যাবেন, কত কিছু করবেন। পারেনি তো, ক্ষমতা প্রয়োগ তো করতে পারেন, দেখাইতে পারেন। কাজে এই সমস্ত জারজ মিডিয়ার সম্বন্ধে কথা বলে তো লাভ নাই, যারা সত্যকে সবসময় বিভ্রান্ত করে, যারা সবসময় সূর্যমুখী ফুলের মতো যেদিকে সূর্যের আলো দেখে সেদিকে তারা মুখ করে কথা বলে। এরা আগে আমরা শুনতাম যে মস্কোতে বৃষ্টি হলে আমাদের এই র্যাপের লোকেরা বাংলাদেশ ছাতি ধরতো, আরেক পার্টি ছিল চীনে বৃষ্টি হলে ওখানে তারা ছাতি ধরতো। এখন বাংলাদেশে শুরু হয়েছে যে কর্তারা কি বলে, রাষ্ট্র যা বলে ওদিকে ছাতা ধরে। তারপর কি করবেন? মধ্যে গালি দিয়ে তো নিজেরাই বিপদে পড়তে হয়, নিজেরাই জীবন আজকে হুমকির মধ্যে পড়তে হয়, আজকে আমাদেরকে শুনতে হয়, আমাদেরকে থ্রেট পাইতে হয়। আজকে মেজর হাফিজের লোকেরা আমাকে থ্রেট করতেছে, তারা আমাদেরকে বলতেছে প্রস্তুত হন, আপনাকে আদালতে নিয়ে আসবো আমরা, ওনারা কি মানহানির কেস করবে। তো ওই ছেলেটা জানে না, অফিসার জানে না যে 3 নভেম্বরে মেজর হাফিজের কি রোল ছিল। সে তো মনে করছে মেজর হাফিজ দোয়া তুলসী পাতা, দোয়া ফেরেস্তা। এখন আমাদেরকে আদালতে নিয়ে যাও, হুমকি দেয়। বলেন আজকে আমাকে একজন হুমকি দিয়েছে, বলেছে তাতে কি হয়েছে, দেখ হুমকি। এই হুমকি তো কতবার শুনে আসতেছি, আওয়ামী লীগের হুমকি শুনছি, কত কিছু শুনছি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে, কিছু পারি নাই। তারপরে তো আমাদের বদনাম হয়েছে, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছে, প্রচারণা হয়েছে, শেখ হাসিনার কাছ থেকে এটা নিয়েছি, ওইটা নিয়েছি। ওর দিন বলতো আওয়ামী লীগ করি, এখন কথায় কথায় বলে আমরা এখন জামাত করব, এনসিপি করব। এগুলো তো শুনবই। কাজে আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন, সত্য এমন একটা জিনিস, এই সত্য বলা, সত্য বড় বড় কঠিন। সত্যের পক্ষে কেউ থাকে না। সত্য আমাদেরকে 2 দিক দিয়ে কাটে। আমরা সত্যকে ভয় পাই, সত্যকে আমরা অ্যাভয়েড করি, সত্যকে আমরা পরিহার করি। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সত্যকে গোপন রাখতে চাই, কিন্তু সত্য বেরিয়ে আসে। সত্য এমন একটা জিনিস, তাকে কেউ দাবায় রাখতে পারে না। সত্য কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে প্রকাশিত হয়ই। কাজে আজকে আমরা বক্তব্য দিচ্ছি দেশের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য। ঝুঁকি তো থাকবেই, ঝুঁকি থাকবেই বলি তো আমি কথা বলতে পারি না, সবাই কথা বলতে পারতো। যদি ঝুঁকি না থাকতো তাহলে সবাই কথা বলতো, প্রতিটা মানুষই কথা বলতো। কিন্তু প্রতিটা মানুষ ঝুঁকি নিতে পারে না। যারা ঝুঁকি নিতে পারে তারাই সত্য কথা বলতে পারে। আমি তো বলতে পারতেছি না, আমার সে হিম্মত নাই, শক্তি নাই, আমি তো সকল সত্য প্রকাশ করতে পারছি না। তারপরেও আপনারা যখন বলেন, ঘটনার পরম্পরায় আমাকে কিছু কথা বলতে হয়, তার জন্য আমাকে তো মূল্য দিতে হচ্ছে না ভাই, প্রতিনিয়ত মূল্য দিতে হচ্ছে।
কাজে আপনি ভালো থাকবেন, আপনাদের প্রসার বাড়ুক, মানুষ আরো দেখুক। তবে আমরা চেষ্টা করব জনগণের কল্যাণের জন্য যা কিছু করার দরকার, যেটা ভালো সেটা যেন বলতে পারি যতদিন পর্যন্ত বেঁচে আছে এই পৃথিবীতে। আক্তার ভাই, আমার ছোট্ট ছোট দুইটা প্রশ্ন আছে আর আপনার কাছে। একটা প্রশ্ন হচ্ছে যে জাস্ট 13 তারিখ আওয়ামী লীগ একটা লকডাউন ডেকেছে। আমি লকডাউন ডাকার পরে আমরা যেটা শুনলাম যে 7,000 নতুন পুলিশ নিয়োগ দিয়েছে ঢাকাতে এই মুহূর্তে 13 তারিখের জন্য। কিন্তু আজকে আপনার এই ইন্ডিয়ান একটা পত্রিকা নর্থ ইস্ট নিউজ, চন্দন নন্দী, ওনার যে রিপোর্ট, সেখানে দেখা গেল যে 7,000-এর মধ্যে 6,800 কতজন, এটা পুরোটা একটা মিলিশিয়া বাহিনী নাকি, যেটাকে ওরা বলতে চাচ্ছে যে আপনার আসিফ বাহিনী। আসলে আপনি এটা কেমন মনে করেন? মানে আমাদের একটা পুলিশ বাহিনী বা সেনাবাহিনী আছে, এর ভিতরে এইটা, যদিও জানি এটা রাজনৈতিক একটা বিতর্ক, এরপর আসলে কিভাবে দেখেন এগুলোকে? এগুলো ভুয়া 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 ভুয়ার উপরে ভুয়া, মানে গুজবের উপরে গুজব। চন্দন নন্দী তো গুজবের একটা উস্তাদ, বুঝছেন না? সে তারপরে ওই যে একটা মেয়ে আছে না কি, বিদেশে গেছে গা, বুঝছেন না? এখন প্রশ্নটা হয়েছে 13 তারিখে আদালত কবে রায় দিবে সেটা ঘোষণা করবে, রায়ের দিন নির্ধারণ করবে। 13 তারিখ তো রায় দিবে না, আদালত 13 তারিখে রায় কবে দিবে সেটা নির্ধারণ করবে। সেখানে আওয়ামী লীগ একটা কথা বাজারে ছেড়ে দিছে, মানে ওই যে চিলে কান নিয়ে গেল, আওয়ামী লীগ বলে দিল যে আমরা বিশাল সমাবেশ করব। বিশাল, আরে বাপরে বাপ! যে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াতে পারে না, যে আওয়ামী লীগ এক জায়গায় বসে মানে আওয়ামী লীগ কথা বলতে পারে না, সে শেখ হাসিনাকে বাঁচাইতে মানে সে চলে যেতে বাধ্য হলো, অথচ কেউ বেরিয়ে আসতো না। সে বিশাল, আরে বিশালের উপরে আবার দিয়েছে। এখানে 13 তারিখে না, 15 তারিখে বাংলাদেশে পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। বাংলাদেশের পোশাকের জন্য নতুন একটা পোশাক তারা তৈরি করেছে। এইটাই আগের থেকে ছড়ানো হচ্ছে যে নতুন পোশাক যখন পরবে তারা নতুন মিলিশিয়া। অর্থাৎ স্বাভাবিকভাবে অনেকে বাচ্চাদের চোখের সামনে বলবো, আম্মু আজকে ঢাকা শহরে পুলিশ দেখলাম না, সব নতুন একটা বাহিনী বাড়িছে। বাস্তব, ছেলের চোখে সত্যি, কারণ সে যে পুলিশের পোশাকটা গতকালকে দেখেছে, 3 দিন আগে দেখেছে, সেই পোশাকটা তার সামনে নাই। ফলে সে তো এসে বলবে নতুন একটা কি যেন আসছে, আম্মা এটা আগের পুলিশ তো না, এটা কি ধরনের একটা পোশাক, কি ধরনের এইটা, কি এটা। এইগুলো তো বিভিন্ন সময়ে বিভিন্ন অতি বুদ্ধিমান লোকেরা, ষড়যন্ত্রকারীরা, সুবিধাবাদীরা, এইগুলা কতগুলা মানুষ যেগুলো শয়তানের পিশাচের বন্ধু, এরা জাতিকে, দেশকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়। এখানে বিষয়টা হলো 13 তারিখে আদালত একটা রায় তারিখ নির্ধারণ করবে, আর 15 তারিখ থেকে পুলিশ তার নতুন পোশাক পরিবর্তন করবে। চন্দন নন্দিতে একটা দিয়ে দিল। 7,000 পুলিশ তো নিয়োগ করার কোনো দরকার নাই। এই পুলিশটা নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য, এই দেশটা তো পুলিশই দেশ না, পুলিশ শাসন না। এই পুলিশ 7,000 কেন, 70,000 পুলিশ দিয়ে কি করবে? এই যে গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতারে কোনো বৈধতা পাচ্ছে? এই গ্রেফতার কি কেউ কোনো স্বীকার করতেছে? আজকে যদি আওয়ামী লীগ দলে দলে হাজারে হাজারে গ্রেফতার বরণ করত, তাহলে দেখতেন সরকারে কি অবস্থা হয়। কিন্তু হাজারে হাজারে এই গ্রেফতার বরণ করার মতো আওয়ামী লীগ নেই। আমরা বিএনপি পাইলাম না, আমরা বিএনপি 15 বছর আন্দোলন করে একটা ছেলে পাইলাম না আত্মাহুতি দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। গ্রেফতার হলেই পরে কান্নাকাটি, জামিনের জন্য পাগল হয়ে যায়। তা আওয়ামী লীগের তো একই অবস্থা। আওয়ামী লীগ কোথায় পাবে নিবেদিত লোক, জান দেওয়ার জন্য লোক? তার ঠেকা পড়ছে। আর এখানে হাজার হাজার লোক, যদি আজকে অন্তকে এই, আমার তো আশা ছিল যে অন্ত 1000-20 লোক বা লাখখানিক লোক গ্রেফতার হবে এই সরকারের পতনের পরে, আওয়ামী লীগের সরকারের পতনের পরে। কোথায়? হয়নি তো গ্রেফতার। কাজে যারা গ্রেফতার হয়ে আছে তারা তো আগামী দিনে হিরো। এরা বাইরে আইসা আওয়ামী লীগের হিরো হবে। এরাই তো আওয়ামী লীগের হাল ধরবে। বাকি যদি ভাইকে গেছে, পলায় গেছে, এটির তো রাজনীতিতে আবার আসার কোনো সুযোগ নাই। কাজে এখানে এই পুলিশ দিয়ে তো রাষ্ট্র চালানো যাবে না। এই 7,000 পুলিশ দিয়ে অযথা টেনশন ক্রিয়েট করা হলো।
এখানে ঝুঁকি নিতে হবে, মানুষকে বুঝাইতে হবে আওয়ামী লীগ একটি ফানুস, এর শক্তি এখন নাই। কাজে আওয়ামী লীগের কথার মধ্যে কথার জবাব দেওয়া যাবে না। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, যে বুদ্ধি বিবেচনা করে বুঝতে পারবে কার কথায় কি জবাব দিবে। এই 7,000 পুলিশকে নিয়োগ করে সে যদি 5টা আওয়ামী লীগকে ধরে বা 2টা মেরে ফেলে, তোর কি অবস্থা হবে? আর যদি তৃতীয় পক্ষ এখানে যদি পুলিশের উপরে গুলি চালায় দেয়, বা একটা ওই যারা আন্দোলন আওয়ামী লীগের না আসবে তাদেরকে গুলি করে মারা দেয়, তখন কি হবে? এই যে শিক্ষকদের উপর লাঠিচার্জ করলো, কত বড় অন্যায় করেছে বলেন? আমি শিক্ষকদের পক্ষে না, আমি পরিষ্কার বলেছি, স্পষ্ট বলেছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পিছনে সবচেয়ে যদি একজন কাউকে দায়ী করতে হয় তাহলে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। এবং তারা গ্রামে গঞ্জে যে বেতন পায়, সর্বোচ্চ বেতন পায়। একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক ওই ওয়ার্ডে ওই এলাকায় যে টাকা কামাই করে, ওই গ্রামে আর কেউ এত টাকা কামাই করে না। এত বড় কৃষকও নাই তার সমপরিমাণ টাকা আয় করে। হ্যাঁ, হয়তো ঢাকা শহরে প্রাথমিক শিক্ষকদের জন্য একটু কষ্টকর, কারণ তাদের জন্য হয়তো এখানে লিভিং স্ট্যান্ডার্ড হাই, ফলে তাদের জন্য কষ্টকর। রাজধানীতে থাকবেন, আরামায়েশ করবেন, এখানে তো আপনারা তো কিছুটা তো পাচ্ছেন, সেটা তো শিক্ষা দেন, একটু ভালো করে শিখান। এখানে তো বাড়ি বাড়ি গিয়ে শিখান, প্রাইভেট টিউশনই করেন, পাচ্ছেন তো। আমি তো দেখি না একজন প্রাইমারি স্কুল টিচার, আশেপাশে আমাদের বন্ধু বান্ধব সব দেখছি, কই কেউ তো খারাপ অবস্থায় আছেন, কিন্তু শিক্ষা তো দেন না, ছাত্রদেরকে শিখাচ্ছেন না। আমার সুপারিশ থাকবে এই প্রাথমিক শিক্ষাটাকে, স্কুলগুলাকে বন্ধ করে দেন, করে সবগুলাকে মাদ্রাসায় রূপান্তরিত করে দেন। মাদ্রাসার শিক্ষকরা অনেক বেশি নিবেদিত, তারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে যথেষ্ট যত্ন নিয়ে মানুষ করতেছে, তাদের মধ্যে শিক্ষার অনেক উপকরণ আছে, তারা ইসলাম শিখে, তারা কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তে পারে, সূরা জানে, তাদের দোয়া দুরুদ জানে। এইগুলো স্কুল থেকে কি কি পড়ে বার হচ্ছে আমি জানি না, এরা তো কিছুই জানে না। কাজে তার চেয়ে বাংলাদেশে একমুখী শিক্ষার কথা বলা হচ্ছিল, এই ইংরেজি মাধ্যম, এই স্কুল, প্রাইমারি স্কুল সবগুলো বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দিয়ে একমুখী একটি মাদ্রাসা রূপান্তরিত করা হোক, যেখানে আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক অঙ্ক, বিজ্ঞান সবকিছু পড়ানো হবে। এবং এরা অনেক বেশি নিবেদিত, এই মাদ্রাসা শিক্ষকরা অনেক বেশি নিবেদিত। তারা যত কম বেতনে চাকরি করে, এরপরেও শিক্ষক ছাত্রদেরকে যেভাবে লেখাপড়া করায়, সত্যি প্রশংসনীয়, সত্যি তারা নিবেদিত, তাদের কৃতিত্ব আছে। এই জাতিকে আজকে তাদেরকে বানানোর জন্য, তৈরি করার জন্য আছে। আজকে এই যে মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী তৈরি হয়েছে, আছে জামাতের যে মূল শক্তি, এগুলো তো মাদ্রাসাতে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু অন্য রাজনৈতিক দলে পারি নাই। কাজে আমি মনে করি, আমার ব্যক্তিগত সুপারিশ থাকবে, এই প্রাথমিক শিক্ষকদেরকে বিদায় করে দেন। এদের বেতন ভাতা কি আবদার, 10ম গ্রেডে দিতে হবে তাদেরকে। নিজে জানে না লেখাপড়া, নিজে জানে না, সেটা এই 2টা শব্দ জিজ্ঞাসা করলে বলতে পারে না, একটা বাক্য বলতে পারে না। আপনি গিয়া দেখেন না প্রাইমারি শিক্ষকদের মান কোথায় গেছে, কি পরিমাণ মান গেছে। বাড়ির পাশে বসে ধান লাড়ে, গরু পালে, চাষ করে, আর স্কুলে গিয়া ফাওকে মাস্টারি করে। এগুলোর জন্য ঢাকা শহরে স্কুল ছেড়ে দিয়ে আসছে। আর আমার শিক্ষা উপদেষ্টা সাহেব, প্রাথমিক উপদেষ্টা সাহেব, উনি সেমিনারে দাঁড়ায় বক্তৃতা দেন। কেন উনি শিক্ষকদেরকে ঢাকায় বলতে পারেন নাই যে আপনাদের এগুলো, আপনি সরকারি চাকরি করেন, স্কুলে যান, ওরা আমরা দেখবো পরে, আপনি বাচ্চাদের পড়ান, পড়ার দায়িত্ব পালন করেন, সন্তোষজনক শিক্ষা দেন, আমি দেখবো। এর বেশি বেতন দেওয়া যাবে না, চাকরি করলে করেন, নাহলে আল্লাহর রাস্তায় বিদায় হয়ে যান। এই কথা বলতে পারলাম না শিক্ষা, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। এই হ্যাডম তো নাই, ক্ষমতা দেখান, খুব ক্ষমতাশালী আপনারা মন্ত্রী, বুঝতে পারছেন না? একবার আমি এক শিক্ষামন্ত্রীকে কোন একটা বিষয়ে এরকম হ্যাডম দেখাচ্ছিলাম। তুমি কি হ্যাডম দেখাও শিক্ষামন্ত্রী? তোমাকে যদি থাপড়ায় গালে ধরে এখানে কি হবে? তোমার একটা পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে, আর কি পাল্টা চিনতে পারো তুমি? আর কি ক্ষমতা আছে? এখন আমাদের তো মন্ত্রীরা ক্ষমতা দেখায়, ক্ষমতাটা কতটুকু দেখায়? যদি একটা গানম্যান নিয়ে ঘুরে ওই ক্ষমতা দেখায়। আরে বেটা, তোমার হ্যাডম নাই, তুমি শিক্ষকদের সামনে গিয়ে দাঁড়ায় বলতা, কামান, বন্দুক, এই জল কামান, পুলিশ না দাঁড়ায়, তুমি দাঁড়ায় বলতা যে ভাই আপনারা আসছেন, আপনার দাবি দেওয়া নিয়ে আসছেন, শুনেছি, ঠিক আছে যান, এই বছর পারবো না,
আগামী সরকার আসুক, আপনাদের তো দেখবে, এখন আমরা পারবো না। সত্য কথা বলার সাহস নাই কেন আপনাদের? তাদের সামনে বলতেন, তারা আপনি মারি ফেলতো, দেখতাম মেরে ফেললে আমরা কি করি, দেখতাম কি আপনি মেরে ফেলে। এই সৎ সাহস আপনার নাই। আবার আপনার শিক্ষা আপনি হওয়ার খুব শখ। আরে বাপরে বাপ, উপদেষ্টা হয়ে গেছেন গা, কোনো আন্দোলনে নাই, কোনো প্রতিবাদে নাই, দেশের কোনো কাজে পাইনি আপনাদেরকে, অতীতেও পাই নাই, এখন উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনাদের কোনো ডেলিভারি নাই, কোনো কাজ করতে পারেন না, কোনো কাজ দেখাতে পারলেন না। এখন সেমিনারে বসে বলেন শিক্ষকদের দাবি অযৌক্তিক, এটা মানা যাবে না। এই কথাটা আপনি শিক্ষকদের সামনে গিয়ে কেন বললেন না? তারপরে দেখতাম তারা আপনাকে কি করে। আপনি পুলিশ দিয়া, কামান দিয়া, পানি দিয়া এদিকে মারলেন। আমি তাদের বিরোধী, তারপরেও বলি তার প্রতি যে আচরণ করেছেন আমি সেটা নিন্দা জানাই, আমি ঘৃণা জানাই, পুলিশের অ্যাকশনকে আমি প্রতিবাদ জানাই। আপনার কোনো অধিকার নাই কারোর প্রতি আপনি এরকম অত্যাচার করার, পুলিশ দেয়া পিটানোর ক্ষমতা, দায়িত্ব বা এখতিয়ার আপনার আছে। আমি এটা তীব্র নিন্দা, ক্ষোভ, ঘৃণা জানাচ্ছি। যদিও আমি এই শিক্ষকদের অস্তিত্বের বিপক্ষে, আমি বাংলাদেশের শিক্ষা ধ্বংসের জন্য এদেরকে দায়ী করি। ধন্যবাদ আপনাকে। আর কিছু ভাই? হ্যাঁ আক্তার ভাই, লাস্ট কোশ্চেন যেটা, সেটা আপনিও বলছেন যে ফেব্রুয়ারির ভিতরে ইলেকশন হইতে হবে, নাহলে গৃহযুদ্ধ বাঁচবে। কিন্তু এই যে গণভোট না ভোট, এইটা নিয়ে সমস্যা। আগামীকাল সম্ভবত প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত দিবে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যারা অন্যায় করছে, অনেকে অন্যায় করছে, আমি বলবো না যে কেউ অন্যায় করে না, সব সুফি সব না, ওদের বিচার হইতে হবে, এটা যেমন শিওর, তেমনি আওয়ামী লীগ ছাড়াই কি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ফেলাই যুক্তিযুক্ত মনে করেন? মানে ইনক্লুসিভ ইলেকশন যেটা বলি, তাহলে এইটা কি আপনারা যেটা বলেন যে আওয়ামী লীগ আমলে ইলেকশন হয় নাই, সেম হয়ে গেল না? এখন সেম সাইড সেম হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি অপ্রাসঙ্গিক। এখানে ইনক্লুসিভ রাজনীতিতে এখানে আওয়ামী লীগকে বলা হচ্ছে তোমাকে শাস্তি হিসাবে এই বছর শাস্তি দেওয়া হলো, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি কিন্তু বলি ভালো, এই শাস্তি পাওয়ার পরে তো আওয়ামী লীগ বলতে পারবে আমাকে তো একটা শাস্তি দিয়েছো, আবার আরেকটা শাস্তি কেন? তাছাড়াও আমি আওয়ামী লীগকে অনুরোধ করব, আপনারা তো অনেকগুলো নির্বাচন করেছেন, ক্ষমতায় ছিলেন, আপনারা তো ভোটের তোয়াক্কা করেন নাই, তো এখন তো আপনাদের ভোট লাগে না, জনগণ আপনি দাঁড়ালে তো আপনাকে ভোট দিবে না, ভোট দিলে তো আগেও ভোট দিত। তা আপনারা এইবার নির্বাচনে না এসে আপনারা দেখেন জনগণ অন্যদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে কিনা। যদি অন্যদেরকে ভোট দিয়ে নির্বাচিত না করে, তখন আপনারা বলেন যে আপনারা সঠিক ছিলেন, আপনাদের অতীত পদক্ষেপ গুলো সঠিক ছিল, বলতে পারবেন। এইবার দেখেন না, আপনি নির্বাচনে আপনার না থাকলে জনগণ ভোট দিতে আসে কিনা, এটা দেখেন, জাতির বৃহত্তর স্বার্থে, আপনাদের স্বার্থে, সবার স্বার্থে। আর এখানে ভোট হবে আগামীকালকে। সরকার হয়তো বড় জোর বলতে পারে যে মানে সংঘাতের দিকে জাতিকে ঠেলে দিতে হয়, তাহলে সরকার আগামীকালকে বলবে যে নির্বাচনের আগে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হোক। এটা যদি সরকার রাষ্ট্রটাকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়, দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন যদি কাজ করতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়, সকল রাজনৈতিক দলের অনৈক্য সৃষ্টি করতে চায়, ঐক্য ধ্বংস করতে চায়, তাহলে এই সরকার হয়তো এই সিদ্ধান্ত নেবে। আর যদি সরকার জনগণের কল্যাণ চায়, সকল রাজনৈতিক দলের ঐক্যকে ধরে রাখতে চায়, যদি সবার প্রতি সম্মান দেখাতে চায়, মানুষের কল্যাণ, মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধির দিকে লক্ষ্য রাখে, যদি তারা দায়িত্বশীল হয়, যদি তারা গণনিবেদিত হয়, তাহলে তারা অবশ্যই সিদ্ধান্ত দিবে যে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে। এইটা যদি করে তাহলে এটা হবে পজিটিভ সিদ্ধান্ত, যেটা সারা বাংলাদেশের মানুষ মেনে নিবে। কিছু লোক তো মানবে না, আমরা তো সবসময় কিছু, আমাদের কথা আছে একটা স্লোগান, মানি না মানি না, বলে কি মানো না, তো জানি না জানি না। এখন এই মানি না মানি না, কি মানো না, জানি না জানি না, তা আমরা তো এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, সবকিছুতেই মানি না মানি না। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের সামনে দুইটি বিকল্প আমি বলেছি, যদি সরকার দায়িত্বশীল হয় তাহলে কি সিদ্ধান্ত নিবে, আর সরকার যদি কাণ্ড জ্ঞানহীন হয়, সরকার যদি একটি হিংস্র হয়, সরকার যদি মানে একটা শয়তানের মতো, শকুনের মতো হয়, যে কৃষকের গরু মোরগ এই কামনা যদি করে, তাহলে সে সিদ্ধান্ত নিবে
গণভোট আগে হবে। আর যদি সরকার জনকল্যাণকামী হয়, মানুষের মঙ্গল হয়, কৃষকের গরুটা বেঁচে থাকুক, তাহলে সে অবশ্যই বড় জোর গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করাবে। এটাই হবে ন্যাচারাল জাস্টিস, এটাই হবে সঠিক সিদ্ধান্ত, এটাই হবে সময় বুঝি সিদ্ধান্ত। এখানে মানি না পার্টির কথা শুনে বিভ্রান্ত করার সুযোগ নাই। সরকার সামনে অপশন অনেক কমে আসতেছে, সরকার আস্তে আস্তে দেয়ালের দিকে পিছনে যাচ্ছে। সরকারের পিঠ দেয়ালে লাগার আগে সরকার সামনে এগিয়ে আসা উচিত, ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে জনগণের সামনে আসুক, জনগণই সঠিক রায় দিবে, জনগণই সরকারের পক্ষ নেবে যখন দেখবে জনগণ সরকার সঠিক রায় দিয়েছে। কাজে আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, বিনীত অনুরোধ করবে, হঠকারিতা করেন না, এমন কিছু করেন না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। যে ঐক্যটা এই বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছিল, সেই ঐক্যটা আল্লাহর ওয়াস্তে বিনষ্ট করেন না। এটা সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি আমার ব্যক্তিগতভাবে বিনীত আবেদন থাকবে। আজকের মতো চলুন এখানে শেষ করি। ধন্যবাদ আক্তার ভাই।